এইচএস এর দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। শুরুতে আমরা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের 3টি কন্টেইনার সার্ভিসের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি হলো বিদেশিদের হাতে অপারেশন তুলে দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়েছে সরকার। ডিসেম্বরের মধ্যে 3 টার্মিনালের দায়িত্বে বিদেশি অপারেটর দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ সচিব মোহাম্মদ ইউসুফ। শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশের বন্দরে বিভিন্ন অপারেটর, বিদেশি অপারেটর কাজ করছে। তাদের দেশে যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে বাংলাদেশে কেন সমস্যা হবে সে বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। আজ অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর আয়োজিত এক সাধারণ কনফারেন্সে তিনি বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। এখানে আজম যে চৌধুরী, যিনি একজন ব্যবসায়ী, তিনিও বলেছেন যে আসলে বাংলাদেশের শিপ ব্রেকিং যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে সেই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারের যদি নীতিগত সহায়তা দেওয়া হয় তাহলে এই ইন্ডাস্ট্রিটিও একটি আলোর মুখ দেখবে এবং ভালোভাবে এগিয়ে যাবে। নৌ সচিব যেটি বলেছেন সেটি হলো যে চট্টগ্রাম বন্দরের নিউ বুড়ি কন্টেইনার টার্মিনাল, এনসিটি, লালদিঘির চর টার্মিনাল এবং আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি জনজাতি এবং হলো ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নামে যে কন্টেইনার টার্মিনাল রয়েছে অভ্যন্তরীণ টার্মিনাল, সেটিও বিদেশিদের হাতে ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি যেটি বলেছেন যে 30 বছরের জন্য দেওয়া হবে লালদিঘির চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব এবং বাকি 2টি টার্মিনাল দেওয়া হবে 25 বছর চুক্তিতে। এত দীর্ঘ সময় এবং দীর্ঘমেয়াদী চুক্তি কেন করা হবে সে বিষয়ে তিনি ব্যাখ্যা না দিলেও তিনি যেটি বলেছেন যে আসলে বাংলাদেশের এই যদি যে 3 দিন বা 4 দিনের যে জট থাকে জাহাজ বেরোয়ার পর তার পণ্য খালাস করার জন্য, এই আন্তর্জাতিক ভাবে যদি কোনো অপারেটরদের হাতে দেওয়া যায় তাহলে তারা এই সময়টা যদি অর্ধেকও কমিয়ে আনে তাহলে এখানে যে বিভিন্ন সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে সেই সার্ভিস চার্জ বাড়ানো সত্ত্বেও ব্যবসায়ীদের জন্য সংকট হবে না, ব্যবসায়ীদের জন্য মঙ্গল হয় বলে তিনি বলেছেন। এবং সেটি কারণেই তারা এখনো বিভিন্ন ভাবে দেন দরবার করছেন বা বিভিন্ন আলোচনা দর কষাকষি করছেন কতটা সুবিধা নিজেরা রেখে নিজেরা আত্মীকরণ করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যায় বা দেশের সুবিধা নিয়ে এই টার্মিনালটা পরিচালনা করা যায় সে বিষয়গুলো তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। আর তিনি বলেছেন যে আসলে জাহাজ শিল্পের যে সুবিধাটা রয়েছে সেটিও যদি বাংলাদেশের এখন প্রায় $30 কোটি চুক্তি হচ্ছে এই জাহাজ শিপিং জাহাজ রপ্তানির জন্য, এই ক্ষেত্রে যদি একটু নীতিগত সহায়তা দেওয়া যায় এবং ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে এক্ষেত্রেও একটি গার্মেন্টস শিল্পের মধ্যে একটি বড় রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে পারে। এটি আজকের একটি ভালো দিক বলতে হবে। তবে যেটি বলতে হবে সেটি হলো যে আমাদের দেশীয় অপারেটরকে বাদ দিয়ে কেন বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করা হবে, কেন বিদেশি ইকুইপমেন্ট এনে আমাদের দেশের যারা শ্রমিকরা বা আমাদের দেশের যারা অপারেটর কোম্পানিগুলো রয়েছে তাদের মাধ্যমে কিংবা সরকারি ভাবে এটি পরিচালনা করা কেন হবে না সে বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন রয়ে যাচ্ছে। এখন যে অভিযোগটি রয়েছে যে দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ হিসেবেই তারা এই উদ্যোগ নিয়েছে বা নিয়েছে কিনা সে বিষয়ে তো কিন্তু প্রশ্নের অবকাশ থাকলেও এই বিষয়ে কিন্তু কোনো কথা বা মতামত নৌ সচিব উপস্থাপন করেননি এবং এই বিষয়ে তিনি তেমন কোনো প্রতিক্রিয়াও জানাননি। এই বিষয়টি আসলে একটি ভালো দিক যে আয়ের দিক দিয়ে বা বন্দর ব্যবস্থাপনার দিক দিয়ে যে সমস্যাটা বর্তমানে রয়েছে যেটি হলো আমাদের যে যারা যেখানে রয়েছে যারা সিএনএফ প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা তারা এবং একই সাথে বন্দর কর্তৃপক্ষ দুজনের মধ্যে কিন্তু আমাদের যে স্ক্যানার গুলো রয়েছে সেই স্ক্যানার গুলো পরিচালনার একটা দ্বন্দ্ব দীর্ঘদিন বিরাজ করছে এবং একই সাথে সবগুলো স্ক্যানিং ডোর কিন্তু সবসময়ের জন্য কার্যকর থাকে না, অকেজই থাকে বেশিরভাগ সময়, যে কারণে আরো জট বেড়ে যায়। এই অভিযোগগুলো কিন্তু নৌ সচিব কিন্তু বলেছেন, বেশ কয়েকবার উত্থাপন করেছেন এবং এটা যদি বিদেশিদের হাতে যায় তাহলে এই অব্যবস্থাপনা কিন্তু হাত থেকে রক্ষা পাবে দেশের ব্যবসায়ীরা এবং বন্দর একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর যে সমস্ত যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি রয়েছে সেগুলো এখানে এনে ব্যবস্থাপনা এনে ব্যবহারের উপযোগী করা হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি যেটি বলেছেন যে আসলে এই উদ্যোগটি আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়ার মূল কারণই হলো যে অর্থনীতি যে ইনভেস্টমেন্ট পটেনশিয়াল ইন দ্য ওশান গোয়িং শিপিং ইন্ডাস্ট্রি শীর্ষক এক সেমিনারে আসলে এই বক্তব্যগুলো তিনি দিয়েছেন এবং চুক্তিগুলো বিলম্ব হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন, কেন ডিসেম্বর পর্যন্ত লাগছে এবং কেন দ্রুত করে এই কার্যক্রম শুরু করা হচ্ছে না সে বিষয়ে তিনি বলেছেন।
যেটি হোক, আসলে এই চুক্তি যদি ডিসেম্বরে কার্যকর হয় তাহলে তারপর থেকে যদি দ্রুত এই চুক্তির উপযোগী কার্যক্রম শুরু হয় তাহলে আমাদের দেশের আর্থিক খাতের যে সংকটটা রয়েছে, বিশেষ করে বন্দর ব্যবস্থাপনার যে সংকট, সেটি নিশ্চয়ই কাটিয়ে উঠবে এবং ব্যবসায়ীরা সেই সংকটের হাত থেকে রক্ষা পাবেন বলে আমরা আশা করছি। তবে দেশ বিকিয়ে দেওয়া কিংবা দেশের হাতে আমাদের সমুদ্র বন্দরকে তুলে দেওয়া, এটি আসলে কতটা যুক্তিযুক্ত হবে সেটি কিন্তু পর্যবেক্ষক মহল কিন্তু প্রশ্ন রয়ে গেছে এবং সেটি পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে এবং এ বিষয়ে গবেষণারও প্রয়োজন আছে। যদিও বলা হয়েছে যে শ্রীলঙ্কা, ভারত, নেপাল, মালদ্বীপ, মিয়ানমার সব দেশেই বিদেশি অপারেটররা বন্দর ব্যবস্থাপনা করছেন, সেখানে বাংলাদেশে করলে ক্ষতি হওয়ার কারণ কি হতে পারে, এরকম একটা মন্তব্য কিন্তু নৌ সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করতে চাই না, যেটি জানাতে চাই সেটি হলো সার্জিস আলম বলেছেন রংপুরের একটি সমাবেশে বক্তব্য, রংপুর বিভাগের সমাবেশের দিকে বক্তব্য রাখতে গিয়ে সেখানে যে নেস্কো নামে যে কোম্পানি রয়েছে বিদ্যুৎ বিভাগে, সেই নেস্কোর কর্মকর্তাদের সম্পর্কে খুবই আক্রমণাত্মক কথা বলেছেন। তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেবেন যদি তাদের বিদ্যুতের এরকম সংকট থাকে, কারণ তিনি দ্বিতীয় প্রায় 3 বার জনসভা সমাবেশে বক্তব্য রাখতে গিয়েছিলেন গত কয়েকদিনের মধ্যে। সেই 3বারই প্রতিবারই তার বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাট করেছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনি খুব রাগান্বিত হন এবং রেগে গিয়ে তিনি এই সমস্ত মন্তব্য করেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনাকেই আমরা তার সেক্ষেত্রে আমরা ভয় পাইনি, সেখানে এরকম নেস্কোর একটি কোম্পানি যারা নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যারা তাদেরকে কেন ভয় পাবেন, এরকম ভাবে একটি মন্তব্য করছেন। বিষয়টি একটু সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে তার বক্তব্যটা নিয়ে। ওদিকে শিক্ষকদের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে যারা আন্দোলনের জন্য আজকে প্রেস ক্লাবের সামনে সামনে জমায়েত হয়েছিল যে তাদের বাড়ি ভাড়া এবং একই সাথে তাদের চিকিৎসা ভাতা তারা যেটি দাবি করেছেন সেটি হলো বাড়ি ভাড়া মূল বেতনের 20% এবং চিকিৎসা ভাতা 2000 টাকা বা 1500 টাকা, কমপক্ষে 1500 টাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে তারা কিন্তু এই এই আন্দোলন থেকে পিছপা হবেন না এবং অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলনে যাবে, এরকম ভাবে সমাবেশ করছিল। সেখানে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করাতে দেওয়া হয়েছে এবং প্রথমে লাঠিচার্জ, পানি জল কামান দিয়ে পানি নিক্ষেপ এবং গ্রেনেড সাউন্ড গ্রেনেডও চার্জ করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি আমরা এবং বিভিন্ন টেলিভিশন এবং গণমাধ্যমে সেইভাবে সংবাদ প্রকাশ হচ্ছে। এই বিষয়টি নিয়ে ব্যাপক ব্যাপক সমালোচনা হচ্ছে যে পুলিশ কেন এইভাবে তাদের উপর হামলা করেছে এবং কেন আক্রমণ করেছে এবং তাদেরকে কেন যৌক্তিক আন্দোলনের উপর তারা প্রেশার ক্রিয়েট করে। এটি এই ধরনের এখানে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং তাদের নেত্রী দুজন সেখানে যে তাদের সহ প্রকাশ করেছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া, পাশাপাশি সরকার যে পুলিশ বাহিনী দিয়ে যে নির্যাতন করেছে সেই জন্য ক্ষমা চাওয়ার জন্য জানিয়েছে এবং তারা যেটি বলেছে যে বাংলাদেশে যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা দীর্ঘদিন আন্দোলন করে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে এবং সেই আন্দোলনের উপরে এভাবে হামলা করাটি কখনোই বরদাস্ত করবেন না তারা এবং তারা এই ব্যাপারে সরকারের সতর্ককে সতর্ক করেছেন এবং বলেছেন যে যে কোনো মূল্যে এই ধরনের অপরাধের জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে এবং পুলিশ ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা এ বিষয়ে তারা পুলিশের সরাসরি মন্তব্য চেয়েছেন এবং যদি এভাবে যদি পুলিশ কোনো বক্তব্য না দেয় তাহলে প্রেস ক্লাব তারা হলো এই এ ব্যাপারে এই আন্দোলনের সমর্থন জানিয়ে তারা নেতাকর্মীদেরকে বলেছেন যে যে প্রয়োজনে তারাও এই আন্দোলনের সাথে সহমর্মী হয়ে আন্দোলনে অংশ নেবেন। সেটি হলো বেসরকারি যারা আসলে মূলত বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা তারা এই আন্দোলনটি করছেন, সকালে তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হবার চেষ্টা করেছিল এবং তাদের উপর পুলিশ সেখানে দাদা দেন এবং বিপুল সংখ্যক শিক্ষকরা সেখানে অবস্থান করেছেন এবং সারা বাংলাদেশের 30,000 এরকম এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেন তারা আন্দোলনের শরিক হবার জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে এই আন্দোলন যখন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা সরাসরি জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে যে অবস্থান নিয়ে সেখান থেকে তারা আন্দোলন চালাচ্ছেন এবং সেখানে এনসিপি নেতারাও সেখানে তাদের সাথে তাদের প্রতি সমর্থন দিয়েছেন সেখানে উপস্থিত হয়ে এবং তারা এই পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য শাস্তি দাবি করেছেন এবং একই সাথে ক্ষমা চাওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
যে তাজুল ইসলাম তিনি বলেছেন যদি সেনা বাহিনীর 15 জন সেনা কর্মকর্তা যদি তাদের আটক দেখানো হয়ে থাকে, আটক করা হয়ে থাকে, হেফাজতে মানে আটক, যদি আটক করা হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই এই ট্রাইব্যুনালের আদালতে হাজির করতে হবে, এটি বিধান, এবং 24 ঘন্টার মধ্যে করতে হবে সেটি বিধান। যদিও তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দেখেননি বা তিনি শোনেননি, বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছেন যে সেনা সদস্যরা সেনা হেফাজতে রয়েছে, এটি সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল যিনি ছিলেন হাকিমুজ্জামান, মোহাম্মদ হাকিমুজ্জামান, তিনি গতকাল প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে প্রায় মোট 25 জন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে, তার মধ্যে 15 জন কর্মরত এবং একজন পিআরএল এ রয়েছেন, এবং বাকি যে প্রায় 9 জন রয়েছেন তারা অবসরে গেছেন। এই 15 জনের মধ্যে একজন পিআরএল সহ মোট 15 জন তাদের সেনা কর্মকর্তা রয়েছেন, পিআরএল কর্মকর্তা, আর বাকি একজন কর্মকর্তা যিনি কর্মরত তিনি পলাতক রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তো এখন এই বিষয় নিয়ে আসলে একটু কি সিদ্ধান্ত হবে আর কি হবে বা আইনগত কোনো ভিত্তি আছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেছেন যে তার কোনো পরামর্শ প্রশাসনের পক্ষ থেকে কিংবা সেনা সদর দপ্তর থেকে তার কাছে জানতে চাওয়া হয়নি। তো সেই কারণে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য রাখতে না পারলেও তিনি যেটি বলতে চান যে যদি সত্যি সেনা যদি তারা থেকে থাকেন তাহলে তাদেরকে অবশ্যই এই আদালতে হাজির করতে হবে, এটিই হলো বিধান। এখন কি হয়, কোন দিক দিয়ে যাবে, কিভাবে করবে, কিভাবে এই বিশেষ সেনাবাহিনী তাদের মতামত দেবে কিংবা কবে হাজির করবে সে বিষয়টি পরবর্তীতে আমরা বলতে পারবো। তবে আমাদের কাছে সর্বশেষ এটি হলো তথ্য যে সেনা হেফাজতে থাকা যারা আছেন তাদেরকে আইনের ভাষায় অবশ্যই আদালতে প্রেরণ করতে হবে, এটি হলো মূল নিয়ম। এখন আমাদের আইনবিদরা বুঝবেন যে এটার জন্য কি করা হবে, সেটি একটা প্রশ্ন থেকে যাবে যে আসলে কিভাবে কি করা হবে। আজকে একটি নতুন খবর হলো যে সেটি হলো যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হয়েছেন মোহাম্মদ এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। তার আগে বদলি করা হয়েছিল 21 দিন পর গুলশানে। আগের সচিবকে বদলি করা হয় 21 দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে এই এহসানুল হক হলো চুক্তিভিত্তিক সচিব হিসেবে, সিনিয়র সচিব হিসেবে জনপ্রশাসনের দায়িত্ব পালন করবেন। এদিকে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কিছু রাজনৈতিক দল পিআর এর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় এবং বিলম্ব করার চক্রান্ত করছে। এই চক্রান্ত কোনোভাবে বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে সেই প্রত্যাশা তিনি জানিয়েছেন। এখন এটি হলো আমাদের কাছে সর্বশেষ তথ্যগুলো, পর্যবেক্ষক মহলের পক্ষ থেকে বিভিন্ন রকম তথ্যগুলো আসছে, সেগুলো আমরা মাঝে মধ্যে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। আমাদের আরেকটি তথ্য আমরা জানতে চাই, সেটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ভোটার স্থান ছিল মিরপুর এলাকা, সেটি থেকে তিনি গুলশান এলাকায় স্থানান্তর করেছেন এবং সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং তাকে গুলশান 17 আসনের যে রয়েছেন সেখানকার ঠিকানায়, 17 আসনের ঠিকানায় একটি ভোটাধিকার প্রয়োগ করবার রয়েছে। তার স্থায়ী ঠিকানা কিন্তু চট্টগ্রামে রয়েছে, তার ন্যাশনাল আইডি কার্ডে তার স্থায়ী ঠিকানা হলো চট্টগ্রাম দেওয়া আছে এবং এখন তিনি মিরপুরে ছিলেন, তার অস্থায়ী ঠিকানা সেটি মিরপুর থেকে তাকে গুলশানের ঠিকানাতে স্থানান্তর করা হয়েছে এবং তিনি 17 আসন থেকে তিনি ভোট দেবার সুযোগ বা অধিকার রাখবেন। এই হলো আজকের তথ্য। আমরা আগামী পর্ব আবার আপনাদের দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সোনার মানুষ, সোনার দেশ।